নীলাঞ্জনা ওই নীল নীল চোখে চেয়ে দেখো না, তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি, আমি বোঝাতে তো কিছু পারি না। এবারের পর্ব আড্ডাবাজি। দর্শক, আজ আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন প্রিয় সঙ্গীত শিল্পীকে, যিনি রবীন্দ্রসঙ্গীতের প্রতি তার অকুণ্ঠ ভালোবাসা দিয়ে অসংখ্য শ্রোতাদের মন জয় করে নিয়েছেন। তার গায়কী, শিল্পী মনের সংবেদনশীলতা সবকিছুই আমাদের মুগ্ধ করেছে। হ্যাঁ দর্শক, যার কথা বলছি তিনি স্বপ্নীল সজীব। আজ তার সঙ্গেই আমরা আড্ডা দেব। চলুন গল্প কথায় ডুব দেই। কেমন আছেন? খুব ভালো আছি, ভীষণ প্রিয় একটি জায়গা, বেশ অনেকদিন পর এসে খুব আনন্দ হচ্ছে। এবং আপনিও আমাদের ভীষণ প্রিয় একজন মানুষ, ভালোবাসার একজন সঙ্গীত শিল্পী। তবে একটু যদি গল্পে গল্পে একটু শুরু করি আমাদের আজকের আড্ডাটা। চমৎকার গান, গল্প, আড্ডা তো হবেই। তবে প্রথমেই যেটা বলতে চাই যে মাসের ঠিক প্রথম দিন আপনি সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছিলেন যে নভেম্বর আপনার মাস, অর্থাৎ মাঝে আর মাত্র একদিন, তারপরই 21 নভেম্বর আপনার জন্মদিন। আগাম জন্মদিনের শুভেচ্ছা। অনেক অনেক ধন্যবাদ, আপনি জিনিসটি খেয়াল করেছেন এবং আমাকে এই শুভেচ্ছা জানানোর মাধ্যমে আমি আসলে অনেক বেশি অনুপ্রাণিত এবং আপ্লুত হলাম। ধন্যবাদ। একদম। এবারের জন্মদিনের প্ল্যান কি? এবারে জন্মদিনে না কোনো প্ল্যান নেই, এখন আর জন্মদিনে প্ল্যান থাকে না, কিন্তু কিছু মানুষ যেহেতু ভালোবাসে এই আপনার মতো করে, সেই জায়গাগুলো থেকে দেখা যায় যে ভালোবাসার টানেই একটি আয়োজন হয়ে যায়। তো তেমন কিছু আয়োজনে হয়তো যুক্ত হব, কিছু বন্ধু বান্ধবের সাথে দেখা করব। আর বরাবরই জন্মদিনের প্রথম প্রহরে আমি কিছু সুবিধাবঞ্চিত বাচ্চাদের সাথে সময় কাটাই, সেই জিনিসটা একেবারে নির্ধারণ করা যে সেটা সময় কাটাবো, এবং সেটা আসলে একেবারেই নিজের জন্য, নিজের মতো করে দিনটি উদযাপন করা। একেবারেই তাই। মনে হয় যে আমি হয়তো ফরচুনেট, ওরা হয়তো আরো ফরচুনেট হবে, তো ওদের সাথে আমি একটি আনন্দ আড্ডা, গানে 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 গল্পে সময় কাটাতে খুব আনন্দ বোধ করি। এবং আচ্ছা, আমাদের যেটা হয় যে জন্মদিন এলেই তো সবাই জিজ্ঞেস করে যে কত বয়স হচ্ছে, বা মেয়েদের ক্ষেত্রে এটা হয়, আমরা তো খুব একটা বলতে চাই না, বয়সটা লুকাতে চাই। পুরুষ মানুষদের ক্ষেত্রে তো আসলে সেই ঝামেলাটা নেই, একেবারেই তাদের বয়স বলতে, সংখ্যাটা বলতে কোনো সমস্যা নেই। তো যদি আমি জানতে চাই যে এবার কততম জন্মদিন পালন করবেন আপনি? মজার কথা কি, আমি না গত 5-7 বছর ধরে 25 বছর জন্মদিন করছি। আমি জানি না, এখন আমাকে আবার শুরু থেকে গুনতে হবে বয়সটা কত হলো। বয়সটা আসলে কত হচ্ছে সেটার থেকেও দায়িত্ববোধের জায়গাটা তো বাড়ছে। মনে হচ্ছে যে যত দিন যাচ্ছে আমার কাজ, আমার ভবিষ্যৎ পরিকল্পনা বা আমার দ্বারা যদি সমাজ একটু অনুপ্রাণিত হয়, তাহলেই মানে আমার জন্ম তারিখটা বাড়াটা সার্থকতা হবে। এবার আমার জন্মদিন হবে, এবার আমি 34-এ পা দেব। বাহ, চমৎকার। এবং আমি তাহলে আসলে বলতে চাচ্ছিলাম যে তাহলে কি আপনি 25-এর স্টাক হয়ে আছেন? না, আমার জানি না, আমার 25-এর কেকটাই কাটা হয় প্রত্যেকবার। আমার বন্ধুরা একটা কেক নিয়ে আসে যে শুভ জন্মদিন, 25তম জন্মদিন, তো এটা একটা মজার একটা বেসিক থাকে। সো কিন্তু 25 না, আমার এবার আমি 34তম জন্মদিন। এবং থাকে না, জন্মদিনকে ঘিরে আসলে আমাদের ছোটবেলা থেকেই নানান রকমের স্মৃতি থাকে, মেমোরিতে অনেক কিছু বিশেষ বিশেষ মুহূর্ত থেকে যায়। জন্মদিন নিয়ে কি আসলে আপনার কোনো মেমোরি মনে পড়ে? সেটা ছোটবেলার হতে পারে বা বড়বেলার। ভীষণ আনন্দের স্মৃতি হচ্ছে আমার জন্মদিন এবং আমার মা বাবার বিবাহ বার্ষিকী একই দিনে। তাই? হ্যাঁ, আমি যেহেতু এক সন্তান, এই দিনটি আমার পরিবারের জন্য ভীষণ আনন্দের একটি দিন। কারণ এই দিনটিতে আমরা ছোটবেলা থেকে আমি দেখেছি যে বাড়িতে প্রচণ্ড গান বাজনা সহ একটি আয়োজনের ব্যবস্থা থাকতো, কারণ আমার মা বাবারও বিশেষ দিন, আমারও বিশেষ দিন। তো আমার নানা খুব গানের আয়োজন করতো, আমার বন্ধুবান্ধব, তাদের বন্ধুবান্ধবরা আসতেন। তো সেই ব্যাপারটা যেন এখনো আমার মধ্যে আছে, যে হয়তো জন্মদিনের দিন না হলেও নভেম্বর মাসে হয়তো কিছু একটা আয়োজন করা হয়, যেখানে আমার সব মিউজিক্যাল ফ্রেন্ডরা, আমার গান, নাটক, নাচের বন্ধুরা আসেন। তো আমরা সবাই একটু উদযাপন করি সেই দিনটিকে। আমার জন্মদিন না, এই মাসটাকে উদযাপন করা হয়।
আর এই বছরের এই সময়টা কিন্তু এমনিতে একটু মন ভালো থাকে, ফুরফুরে লাগে, একটু ঠান্ডা ঠান্ডা আমেজ থাকে একটু। যেটা হয় না যে ছোটবেলা থেকে আমাদের কি হতো, শীতকাল মানেই কিন্তু ছুটি। আমাদের 10 পড়ার পর্যন্ত যে শীতকাল মানেই ছুটি, তো শীতকাল আসতে শুরু করলে আমরা ভাবতাম যে হয়তো দাদার বাড়ি যাব, নানার বাড়ি যাব, বা একটা ছুটির আমেজ থাকবে। আর বড়বেলায় তো শীতকাল আসলে আমাদের অনুষ্ঠান শুরু হয়। তো সেই আয়োজনটা যেন এখনো এই নভেম্বর রেইনের মাধ্যমে আমার জীবনে চলে আসে। এবং দুদিন আগেই উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত ব্যক্তিত্ব রুনা লায়লার জন্মদিন ছিল, এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালে একসঙ্গে মঞ্চ শেয়ার করা, তার সঙ্গে গান করা একসঙ্গে, সেই অভিজ্ঞতা কি আসলে মনে পড়ে এবং কতটুকু আসলে আপনার মনের ভেতরে স্থান করে রেখেছে? সেটা তো একটা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ মুহূর্ত। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে বাংলাদেশের বিজয় দিবস উদযাপন হয়েছিল। বাংলাদেশ সরকার এবং ইন্ডিয়ান আর্মি এটার উদযাপন করেছিল। তো সেখানে দু বাংলার বিশিষ্ট শিল্পীরা ছিলেন, কিন্তু তাদের মাঝে আমার থাকার সৌভাগ্য হয়েছে। আমি সব থেকে ছোট এবং একেবারেই তরুণ। সেখানে আমাদের বাংলাদেশের তথা উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা ম্যাডাম ছিলেন, আলকা ইয়াগনিক ছিলেন, কুমার শানু ছিলেন, উদিত নারায়ণ ছিলেন, ইমন চক্রবর্তী, সৌম্যজিৎ সুরেন্দ্র। সেখানে আমি খুব লাকি যে আমার একটি গান ছিল, সেটা আলকা ইয়াগনিকের সাথে ডুয়েট। তো আমার পরপরই রুনা আপার গান। তো কেমন একটা, যাদেরকে ছোটবেলা থেকে দেখে আমরা বড় হয়েছি সিলভার স্ক্রিনে, বড় পর্দায়, তাদের গান শুনে অনুপ্রাণিত হয়েছি, তাদের সাথে এক মঞ্চে এবং এত বড় নামের পাশে আমি গাইবো। তো এটা না আমাকে খুব কি বলে, যে আমাকে মনে হচ্ছিল যে এটাই মনে আমার স্বপ্ন, যেটা ছোঁয়ার জন্য আমি এতটা স্ট্রাগল করছি, বা এইটাই আমার স্বপ্ন হতে পারে। সেই মুহূর্তটা এখনো আমার কাছে স্বপ্নের মণিকোঠায় আছে। এবং যতবার রুনা আপাকে দেখি, ওনাকে দেখলে, দূর থেকে দেখলে একটি আনন্দ অনুভব হয়। কারণ সঙ্গীত শিল্পীদের ছোটবেলা থেকেই একটা মনের মধ্যে আকাঙ্ক্ষা থাকে, এটা বাসা থেকেই ঢুকিয়ে দেওয়া হয় যে তোমাকে রুনা লায়লার মতো বড় শিল্পী হতে হবে, তোমাকে সাবিনা ইয়াসমিনের মতো ভালো গান গাইতে হবে। এই জিনিসগুলো কিন্তু আমাদের মধ্যে খুব তাড়িত করে। তো রুনা আপাকে যখনই দেখি মনে হয় যে একটি স্বপ্ন দেখছি খুব কাছ থেকে। আর ওনার জন্মদিন মানে একটি ভালো লাগা, আমরা উদযাপন করি, সারা বাংলাদেশ তথা উপমহাদেশ উদযাপন করে। তো আমি খুব লাকি, তাকে খুব কাছে থেকে তার ভালোবাসা আমি পেয়েছি এবং তার স্নেহ আমাকে আমার পথ চলায় নিয়ে যাচ্ছে। আজকে যদি আপনার কণ্ঠে কিংবদন্তি রুনা লায়লার গাওয়া কোনো গান শুনতে চাই, তাকে ট্রিবিউট করে আমরা যদি একটু স্মরণ করতে চাই, তাহলে কোন গানটি শোনাবেন আপনি? আমার খুব প্রিয় গান, এবং আমার খুব সৌভাগ্য হয়েছিল, উনি একটি অ্যাওয়ার্ড প্রোগ্রামে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিলেন। সেই অনুষ্ঠানে আমি তার সামনে এই গানটি গাইবার সুযোগ পেয়েছিলাম। এখন তো সময়, আমি ছোট্ট করে একটু গাইছি। এখন তো সময় ভালোবাসা, এ দুটির কাছে আসা, তুমি যে একা আমিও যে একা, লাগে যে ভালো ও প্রিয়, ও প্রিয়। এখন তো সময় ভালোবাসা, এ দুটির কাছে আসা, তুমি যে একা আমিও যে একা, লাগে যে ভালো ও প্রিয়, ও প্রিয়। ওয়াও, এত পছন্দের একটি গান শোনালেন, দুর্দান্ত ছিল, ভীষণ ভালো লাগছিল। তবে গান শুনতে গেলে আমার যেটা মনে হয় যে আরেকটু শুনতে পারলে ভালো লাগতো। গানের আয়োজনে সেই শখটা পূরণ করে নিব। এবং আরেক বরেণ্য সঙ্গীত শিল্পী আমাদের দেশের সাবিনা ইয়াসমিনের এই মন তোমাকে দিলাম, এই গানটি কয়েকদিন আগে আপনাকে দেখেছি গাইতে, আর সঙ্গে ছিলেন আমাদের আরেক ভালোবাসার মানুষ, ওয়ান অ্যান্ড অনলি চিত্রনায়িকা পরিমণি। ঘটনাটা আসলে কি ছিল? ঘটনাটা ছিল, আমাদের একটি অনুষ্ঠান ছিল,
পরিমণি আমার খুব প্রিয় একজন অভিনেত্রী, বন্ধু বটে। তো আমি গান গাইছি, ও তখন আসছে, মানে ও তখন ঢুকলো। ঢোকার কোথায় সাথে ছিল সেটা? এটা উত্তরার ওখানে আচ্ছা। বুলবুল ইভেন্ট স্পেসের একটি উদ্বোধন। তো ওখানে আসলো। তো আসার পর আমি ওকে নিবেদন করে 2-3টে গান গাইলাম। এর মধ্যে যখনই এই গানটি গাইতে শুরু করলাম, ও একদম ছুটে আমার কাছে চলে আসলো, এসে আমার সাথে গাইলো। সেটা ও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে, আমিও পোস্ট করেছি। তারপর অনেকে এটা নিয়ে অনেক গল্প, শেয়ার হয়েছে। কারণ যেটা হয় যে পরিমাণেই তো একটি রূপকথার মতো একটি ভালোবাসার নাম। তো ও এবং ও কিন্তু খুব ভালো গানও গায়, ওর গলাটা ভীষণ মিষ্টি। আমি ওকে ইনসিস্ট করছিলাম যে একটু গাও, কিন্তু গাইলো না, বললো না তোমার গলা শুনতে চাই। তো গাইলাম একসাথে 2 বন্ধু মিলে। বাহ, চমৎকার। এবং এই তো মঞ্চে আসলে অনেক জায়গায় তো পারফর্ম করা হয়, মঞ্চে গান গাইতে গেলে আসলে কোন ধরনের গানের অনুরোধ সব থেকে বেশি আসে? এটা ডিপেন্ড করে যে অনুষ্ঠানের অবয়বটা কোনটা। এখন আমি যেহেতু আমার ভালোবাসার জায়গা রবীন্দ্রনাথের গান, এবং আমি 2বার জাতীয় পুরস্কার পেয়েছি লোকসঙ্গীত, আমি বলেছি এর আগে। তো এই দুটো তো আমার জনার, একেবারে আমার নিজস্ব জগৎ। কিন্তু দেখা যায় যে এখন গান গাইতে গেলে আমি আমার গানের তালিকায় কিছু পুরনো বাংলা গান, সফট মেলোডিয়াস গান, এই ধরনের গানই গাই। তো সেখান থেকে এই ধরনের গানের অনুরোধই আসে আমার কাছে। আর রবীন্দ্রনাথের গান বা কিছু লোকসঙ্গীত তো আছে, কিন্তু খুব বেশি মেটালিক গান বা খুব বেশি ব্যান্ড জনারের গান আমি আসলে অভ্যস্ত না গাইতে। ভালোবাসি শুনতে, কিন্তু আমার কাছে মনে হয় যে আমার কাছে আমার শ্রোতারা এই ধরনের গান, এই সফট মেলোডিয়াস গান শুনতে বেশি পছন্দ করে। তো এই অনুরোধগুলোই বেশি আসে। এবং জন্মদিনের প্রসঙ্গে আমরা ছিলাম, যেখান থেকে গল্পে গল্পে আসছিলাম, এই মাসে তো আরো বেশ কয়েকজন বিশেষ ব্যক্তিত্বের জন্মদিন এখনো আছে এবং জন্মদিন ছিল। এর মধ্যে আবার 7 নভেম্বর ওপার বাংলার আমাদের আরেকজন প্রিয় জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর জন্মদিন ছিল। তার সঙ্গে আপনার বিশেষ কোনো স্মৃতি আছে? হ্যাঁ, ঋতুদি তো আমার খুব, আসলে এই নামগুলো কিন্তু আমাদের খুব প্রাণের জায়গা। হ্যাঁ, আমরা তাদের কাজ দ্বারা অনুপ্রাণিত হই সব সময়। তারা এত এত কাজ করেন। তো ঋতুদি আমাকে খুব আদর করেন। এই গত বছরই আমার এই শীতের গানের আড্ডাতে ঋতুদিকে পেয়েছিলাম। তারপর আমি একটা বসন্তের সময় একটা পার্টি করেছিলাম, গানের আয়োজন করেছিলাম, তখন সে এসেছিল। আর একসাথে আমরা অনেকবার বিদেশে ট্যুর করেছি। আমি উত্তর আমেরিকাতে 2বার প্রোগ্রাম করেছি, কলকাতায় প্রোগ্রাম করেছি। তো ও না ভীষণ বন্ধুবৎসল, এবং খুব এই বড় মানুষগুলোর মধ্যে কিন্তু ছোট্ট একটা মানুষও লুকায়িত থাকে, কারণ তাদের এত এত দর্শকরা তাদেরকে ভালোবাসেন। সবসময় কিন্তু তারা ওপেন আপ হতে পারেন না। তো আমি যখন একটা গানের আড্ডা করি, তখন দেখা যায় যে এরা সবাই নিজেরাও গান গাইছে, প্রাণ খুলে কথা বলছে, কারণ সেখানে হয়তো শুধু আমরা নিজেরাই থাকি। আর আমি যখন কোনো একটা আয়োজন করি বা কোনো একটা গানের আয়োজন করি, আমি সেই আয়োজনটাকে একান্তই পারিবারিক রাখার চেষ্টা করি। সেখানে হয়তো অনেক বেশি বাইরের লোক বা ভিডিওগুলো যেন বাইরে ওভাবে না যায়, সেটা আমি করি না। সেক্ষেত্রে দেখা যায় যে ওরা খুব প্রাণ খুলে আড্ডা দিতে পারে। আর ঋতুদি তো বাংলাদেশকে ভীষণ ভালোবাসে, আমাদের দেশে অনেক কাজ করেছেন এবং আমাদের দেশের মানুষকেও তিনি খুব ভালোবাসেন। তো সেই জায়গা থেকে ও সবসময় অনুপ্রাণিত করে আমাদের গানকে। আর ও বিশেষ করে আমাকে বলে যে রবীন্দ্রনাথের গানগুলো বেশি করে গাইতে, কারণ রবীন্দ্রনাথের গানগুলো দেখা যায় যে আজকাল সিনেমাতে খুব বেশি ব্যবহৃত হচ্ছে। নট অনলি রবীন্দ্রনাথের সিনেমা, কমার্শিয়াল মুভিতেও ব্যবহৃত হচ্ছে, যেই জায়গাটা কিন্তু আমাদের গানের বাজারগুলোকে তুলে ধরছে। তো ও ইনসিস্ট করে যে তুই বেশি বেশি করে গানগুলো গা, যাতে আমরা ফিল্মে কিছু ইউজ করতে পারি। এবং যেটা বলতে চাই, একই দিনে আরেকজন বরেণ্য শিল্পী ঊষা উত্থুপেরও জন্মদিন ছিল। আপনি এতটাই লাকি যে আপনি তার আশীর্বাদও পেয়েছেন। একটু সেই গল্পটা শুনতে চাই। আমি ঊষাদি আমাকে অনেক ছোটবেলা থেকে চেনে। আমার একটা ছবি আছে তার সাথে 2012 সালে, আমি তখন নতুন কেবল ইন্ডিয়াতে যাওয়া শুরু করছি, কাজ করছি। সেখানে তার স্টুডিওতে গিয়ে কাজ করছি। তো হঠাৎ করে দিদি ঢুকলেন, আমি রেকর্ডিংয়ে, দিদি ঢুকলেন। তো ওনাকে দেখে তো আমি একেবারে
তড়িঘড়ি করে প্রণাম করলাম, তার আশীর্বাদ নিলাম। তার ছোট্ট একটা গান, 1 মিনিটের একটা ভয়েস ওভার দিতে হবে, হয় না যে হুট করে একটা গান হয়তো আমার একটা ওয়ার্ড ভুল হয়ে গেছে, আমরা কাট করে দিয়ে দিই। তো যেহেতু তার স্টুডিও, সে এসছে যে আমাকে কি তুমি একটু সুযোগ দেবে? তা বলে এটা তো আপনার স্টুডিও, আপনারই তো সব। বলে কি না, এই কাজটা তো এখন তোমাকে আমরা বলেছি যে তুমি করবে, এখন তো আমার এখানে আসার কোনো অধিকার নেই। স্টুডিও আমার, কিন্তু এখন পুরো আয়োজনটাই তোমাকে ঘিরে। তুমি যদি আমাকে বলো তাহলে আমি হয়তো 5 মিনিট তোমার কাছ থেকে সময় চেয়ে নিব, আমি একটা ওয়ার্ড বলবো। তা আমি তো মোর দেন হ্যাপি। উনি বললেন, তারপরে কিছুটা সময় তিনি আমার রেকর্ডিংও শুনলেন। তারপর অসংখ্যবার তার সাথে দেখা হয়েছে। দেখা হলে একটা খুব এনার্জেটিক ওয়েতে বলে, কিরে বাঙালি ভাই কেমন আছিস? আর দিদি তো আসলে ইংলিশ, বাংলা, হিন্দি মিলিয়ে কথা বলেন, বেশিরভাগই ইংলিশে কথা বলেন যাতে আমাদের বুঝতে অসুবিধা না হয়। তো সেই জায়গা থেকে ও আমাদেরকে খুব ভালোবাসেন। এবং আরেকটা অনুষ্ঠানে তিনি দর্শক সারিতে ছিলেন, মঞ্চে আমাদের কিংবদন্তি শিল্পী রুনা আপা গাইছিলেন। তো কি হয় যে শিল্পীরা শিল্পীদের কত প্রাণের কাছাকাছি থাকেন, সেখানে শিল্পী হিসেবে মঞ্চে রুনা আপা ছিলেন, আর উষাদি আমরা সবাই দর্শক সারিতে। তো উষাদি এতটা এনার্জি ফিল করছিলেন, তিনিও গাইতে চলে গেলেন। তারপরে 2 কিংবদন্তি একসাথে রুনা আপার গান গাইলেন স্টেশনের রেলগাড়িটা, এবং আমরা সকল দর্শকরা মনোমুগ্ধ হয়ে দেখছিলাম। এবং শিল্পীর প্রতি শিল্পীর সম্মান কতটুকু থাকতে পারে এটা শিখছিলাম। এবার আপনার গানের প্রসঙ্গে তো আসতেই যে এতক্ষণ অনেক অনেক গল্প শুনছিলাম এবং নভেম্বর মাসের অনেক গল্প শুনছিলাম। আপনার গানের প্রসঙ্গে যেহেতু বছরের শেষ দিকে আছি, নতুন গান প্রসঙ্গে তো জানতে চাই। তার আগে একটু কিছুদিন আগের আয়োজনগুলো সম্পর্কেই শুনবো। জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সির যে অনুষ্ঠানটি ছিল, সেই আয়োজনে আপনি অনুষ্ঠানে গান করেছেন, ফ্রেন্ডশিপ ফর হিউম্যান ডেভেলপমেন্ট। সেই আয়োজনের অভিজ্ঞতা কেমন ছিল? খুব ভালো। আমার সাথে আমার বন্ধু সিথি ছিল, আমরা একসাথে অনেকদিন পর মঞ্চ শেয়ার করলাম। আর অনেকদিন পর দেশে এসে লাইভ তো একটা অন্যরকম ফিল ছিল গানের মধ্যে। আর সবসময়ই থাকে যেটা হয় যে যখন একটা অন্য দেশের সাথে কোলাবোরেশন করা হয়, সেই দেশের কালচার, সেই দেশের ভাষাকে আমরা খুব সুন্দর করে শিখতে পারি, জানতে পারি। সো সেই জায়গা থেকে একটা আদান প্রদানের জায়গা কিন্তু ছিল। আচ্ছা, এবং আরেকটা আয়োজনের গল্প শুনতে চাই। ফ্যাশন ডিজাইন কাউন্সিল অফ বাংলাদেশের আয়োজনে বিশেষ একটি অনুষ্ঠান ছিল, খাদি নিয়ে বেশ চমৎকার একটা আয়োজন হয়েছে। সেই অনুষ্ঠানে তো গান করেছেন, সেই অভিজ্ঞতা কেমন ছিল? এদের সাথে একটা পারিবারিক সম্পর্ক। আমি যখনই ওনাদের কোনো অনুষ্ঠান হয়, ওরা অ্যানুয়ালি শো করে, তো আমি দর্শক হিসেবে তো আমন্ত্রণ পাই, শিল্পী হিসেবেও আমন্ত্রণ পাই। এবং ওদের আরও একটি আয়োজনের মাঝে আগামী মাসে আছে, সেখানেও ফ্যাশনের সাথে বাংলা গানকে কিভাবে এক করা যায় এটার একটা যোগসূত্র হয়। কারণ ফ্যাশন, মিউজিক, আর্ট, আমরা তো পুরোটাই একে অপরের সাথে অতপ্রতভাবে আছি। সো আর মিউজিকটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু চলে আসে, উপজীব্য একটি বিষয়। তো সেখানে আমাদের একটি আন্তরিকতা বা ভালোবাসা থাকেই। এবং আরও বিশেষ বিশেষ কিছু আয়োজনের গল্প শুনতে চাই। আমাদের বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের নিয়ে বিশেষ একটি আয়োজন, প্রতিযোগিতায় আপনি বিচারকের দায়িত্বে পালন করেছেন। আসলে সেখানেও সেটা গুরু দায়িত্ব তো পালন করতেই হয়। সেই গল্পটা, অভিজ্ঞতাটা একটু শুনবো। এটা একটা অন্যরকম অভিজ্ঞতা, কারণ ওনারা তো কেউ গান শেখেননি, ওনাদের গান নাচ এই দুটো কম্পিটিশন ছিল। এবং মানুষ কি আন্তরিকভাবে গান গাইলো, কি ভালোবাসা নিয়ে তারা নাচ করলো, এটা না আপনি ওই আসনে যখন যাবেন, আপনার কাছে না, আমি জানি আপনি অনেক জায়গাতে থাকেন, এটি একটি খুব ইমোশনাল জায়গা যে আমি হয়তো ফরচুনেট, আমি এই জায়গাটা পেয়েছি। কিন্তু আজকে আমিও হয়তো আমার মধ্যে প্রতিভা আছে বা আমার মধ্যে একটি সুপ্ত বাসনা আছে, কিন্তু আমি সেটা পূরণ করতে পারিনি। তো এই ধরনের আয়োজন বেশি বেশি হওয়া উচিত। তাহলে হয় কি যে যারা হয়তো নিজের প্রতিভাকে বিকশিত করতে পারছেন না বা পিছিয়ে আছেন বা সামনে আসতে ভয় পাচ্ছেন, তারা কিন্তু নিজের জায়গা থেকে এগিয়ে আসবেন। হয়তো আমরা সমাজে একজন ভালো শিল্পী হলেও আমরা পাবো বা একটা কণ্ঠ পাবো।
আই এম সো ব্লেসড অ্যান্ড আই এম সো হ্যাপি যে এই ধরনের ইনিশিয়েটিভ বাংলাদেশে হচ্ছে এবং অনেক বেশি হওয়া উচিত। এবং প্রধান বিচারক হিসেবে আসলে দায়িত্ব পালন করা বা যে কোনো প্যানেলেই যদি বিচারকের দায়িত্ব পালন করতে হয় তখন কোন কোন বিষয়গুলোকে আপনি সব থেকে বেশি গুরুত্ব দেন? আমি না খুব বেশি আন্তরিকতাটা এবং প্রাণবন্ত ব্যাপারটাকে বেশি প্রায়োরিটি দিই। আমার কাছে মনে হয় যে কোনো কাজের মধ্যে যদি ওই ভালোবাসাটা থাকে না, সেই জিনিসটা আজকে আপনি এখন হয়তো পারফরমেন্স খারাপ করেছেন, কালকে আপনি অনেক বেটার করবেন। সো আমি যখনই দর্শক হিসেবেও গান শুনি, আমি না দর্শক হিসেবেই গান নাচ দেখি, আমি শিল্পী হিসেবে শুনি না, বিচার করতে না। কারণ আমার কাছে মনে হয় যে একটি মানুষ প্রাণ খুলে কাজটি করছে কিনা এটা খুব ইম্পর্টেন্ট। আমার কোনো রাইট নাই যে তাকে ওইভাবে আমি জাজ করব। হ্যাঁ, একটা বিচারকের আসনে বসলে যে ছোট ছোট জিনিসগুলো জানতে হয় বা বুঝতে হয়, তাল লয় বা সুরের জায়গাটা কতটুকু ঠিক আছে, কিন্তু এটার থেকেও আমি আন্তরিকতাটা এবং ওই উইল ফোর্সটাকে অনেক বেশি ইম্পর্টেন্স দিই। এবং আরও অনেকগুলো বিষয়ে তো গল্প করতে চাই। আপনি নিজেও কিছুদিন আগে আপনার জন্মস্থান ফরিদপুরে সম্মানিত হয়েছেন এবং আপনাকে সম্মাননা তুলে দিয়েছেন, আপনার হাতে তুলে দিয়েছেন বিশ্বখ্যাত ফ্যাশন আইকন বিবি রাসেল। এই অর্জনকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান বা আপনার অনুভূতির কথা? আমার এটা আসলে খুব ভালোবাসার জায়গা হয়েছে, কারণ নিজ জন্মস্থান বা যেখানে আমি বড় হয়েছি সেখানের বাতাসটাই তো আমাদের অনেক প্রিয়। সেখানে যে যদি একটু সম্মান পাওয়া যায়, এর থেকে বড় আর কি হতে পারে। তো আমি বাংলাদেশে অনেকদিন পরে এসেছি, এসে আমি ঢাকাতেই কিছু কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। কিন্তু যখন এই আয়োজন থেকে আমাকে ডাকা হলো, আমি কোনো কিছু না ভেবে আমি সোজা চলে গেছি। নিশ্চয়ই, কারণ একে তো ফরিদপুর এত বড় একটি তাঁত শিল্প নিয়ে আয়োজন, সেখানে ফরিদপুরের মানুষ হিসেবে আমাকে সম্মানিত করবেন এবং তাও বিবি আপা, এর থেকে ভালোবাসা বা আন্তরিকতা আমার কাছে কিছু হয় না। এবং সেখানে আমার মা ছিলেন, আমার পরিবারের অন্যান্য সদস্যরা ছিলেন। আমি খুব মানে ভালোবাসা জানাই যে তারা আমাকে এই যোগ্য মনে করেছেন। আমি কিছুই না, কিন্তু এই ভালোবাসাটা যে দিয়েছেন আমি এতেই অনেক বেশি আপ্লুত। সত্যি। বা এবং গল্পে গল্পে আমার তো আবারও গান শুনতে ইচ্ছে করছে। এই মুহূর্তে যদি আপনার কাছে একটি গান শুনতে চাই আমি, শ্রদ্ধেয় শেখ ইশতিয়াকের স্মরণে সেই নীলাঞ্জনা গানটাকে আমরা শুনতে পারি সবাই মিলে? অবশ্যই। এটা আমি গেয়েছি, তার পরিবার থেকে আমাকে খুব ভালোবাসা জানিয়েছিলেন। স্পেশালি যাকে উদ্দেশ্য করে শেখ ইশতিয়াক ভাই গিয়েছেন, তার ওয়াইফ পুনম আপা খুব ভালোবাসা জানিয়েছিলেন। শুনি। বিরহ ব্যথাতে মন ভেঙে যায়, না পাওয়ার আধারে খুঁজেছি তোমার, কতগুলো ফাগুন গিয়েছে ফিরে, আশাগুলো কেঁদেছে তোমার দ্বারে, আজ সব ব্যথা ভুলে যাব, চেয়ে দেখো না তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি, আমি বোঝাতে তো কিছু পারি না, নীলাঞ্জনা ওই নীল নীল চোখে চেয়ে দেখো না, তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি, আমি বোঝাতে তো কিছু পারি না, নীলাঞ্জনা। থ্যাংক ইউ। হাততালিটা একটু আস্তে হয়ে গেল, আর বেশি জোরে দিতে পারলে ভালো লাগতো। চমৎকার ছিল। এবং সঙ্গীত শিল্পী হিসেবে আপনার এই জার্নিটা অনেক দিনের, অনেক অনেক প্রাপ্তি তো আছে। কিছুদিন আগেই বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড থেকে সঙ্গীত শিল্পী হিসেবে আপনি পুরস্কৃত হয়েছেন। যদি জানতে চাই, এক জীবনে আপনার কাছে কত পুরস্কার আছে, কতটি পুরস্কার পেয়েছেন? অনেক পুরস্কার আছে, অনেক পুরস্কার পেয়েছি, কারণ ছোটবেলা থেকে তো
নানা শিশু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, জাতীয় পুরস্কার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, তারপরে বড় হয়েও অনেক জায়গাতে অংশগ্রহণ করেছি। আর আমার কাছে প্রতিযোগিতাটা না সবসময় একটি খুব এক্সাইটমেন্টের জায়গা ছিল। পুরস্কার পাবো না পাবো সেটা পরের ছিল, এটি একটা চ্যালেঞ্জ ছিল যে আমাকে নতুন নতুন গান শিখতে হবে, নতুন নতুন জায়গাতে কাজ করতে হবে। পুরস্কার যেগুলো পাই সেগুলো ভালোবাসা মানুষের, আমার হয়তো কিছুটা চেষ্টা, মা বাবার দোয়া, কিন্তু তার থেকেও বড় পুরস্কার এই আপনার ভালোবাসা, দর্শকের ভালোবাসা। আর যখন অন্য জায়গাতে গান গাই, দেশের বাইরে বা যেখানে আমাকে কেউ চেনে না, সেখানে যদি একজন এসেও বলে যে আপনাকে খুব ভালো লেগেছে, আপনার গান আজকে খুব ভালো হয়েছে, আপনাকে চিনি না, আজকে নতুন করে জানলাম, মনে হয় ওটা সব থেকে বড় পুরস্কার। এবং এই বিদেশের প্রসঙ্গে আমি আসতে চাই যে গত মাসেই দারুণ একটা আমেরিকা থেকে ট্যুর দিয়ে দেশে ফিরলেন। নর্থ আমেরিকায় আসলে কি কি কাজ হয়েছে, কি কি শো হয়েছে, বেশ কিছু বড় কাজের সঙ্গেও যুক্ত হয়েছিলেন, সব মিলিয়ে কেমন অভিজ্ঞতা হয়েছে? অনেকগুলো কাজ করেছি নর্থ আমেরিকাতে, বিশেষ করে ইউনিভার্সিটি অফ ইলিনয় আরবানা-শ্যাম্পেন শিকাগোতে। ওখানে রবীন্দ্রনাথ একটি বাড়ি আছে, রবীন্দ্রনাথের ছেলে ওখানে পড়তো, তো রবীন্দ্রনাথ বেশ কিছুদিন ওখানে ছিলেন। তো ওই বাড়িটিকে ঘিরে একটি সেমিনার এবং একটি অনুষ্ঠানের আয়োজন ছিল, সেখানে আমি গেস্ট লেকচারার হিসেবে কাজ করেছি, আমি গান করেছি। তারপরে আরেকটা বড় কাজ করেছি জাতিসংঘে, প্রথম বাংলাদেশি শিল্পী হিসেবে মিউজিক ফর পিস নিয়ে আমি কথা বলেছি ইউথশিপ লিডার ফাউন্ডেশনে। তো অনুষ্ঠানগুলো তো আছেই। ইউনিভার্সিটি অফ মিনিসোটাতে বাংলা গান এবং রবীন্দ্রনাথকে নিয়ে 3 দিনের ওয়ার্কশপে অংশগ্রহণ করেছি, যেখানে আমি গান শিখিয়েছি বিদেশিদেরকে। তো এই জিনিসগুলো না আমার কাছে মনে হয় যে স্বপ্নের মতো, যে সেই ফরিদপুরে একটি মানুষ, সেদিনই মনে হচ্ছিল ফরিদপুরে গিয়ে তো সেই আলো বাতাসটা আমার একরকম, সেই ফরিদপুরে একটি মানুষ, এত জায়গাতে যাওয়ার সুযোগ পাচ্ছি, মানুষ ভালোবাসছে, এই জিনিসটা যেন রেখে যেতে পারি বা পরবর্তী প্রজন্মকে ছড়িয়ে দিতে পারি। কি পেলাম সেটা থেকেও বড় কথা যে আমার দ্বারা যেন একটা মানুষ হলেও অনুপ্রাণিত হতে পারে। এবং আরেকটা বিষয় আসলে বলতে চাই যে আমাদের দেশের অনেক শিল্পীরাই বা সাংস্কৃতিক অনেক ব্যক্তিত্বই আছেন যারা এখন প্রবাসে স্থায়ী হচ্ছেন বা অনেকে স্থায়ী হতে চান বা হতে যাচ্ছেন, এমনটা ঘটছে আমরা যেটা দেখছি। আপনার এমন কোনো পরিকল্পনা আছে? এই মুহূর্তে নেই, কিন্তু আমার আসলে প্রবাসে কাজ করার খুব ইচ্ছা আছে। আমি যেহেতু একটি ফেলোশিপে ছিলাম, আমার পরবর্তীতে আমার মিউজিক নিয়ে পিএইচডি করার ইচ্ছা আছে। তো সেটা আমি প্রবাসেই করতে চাই, কারণ তাহলে আমার কিছু সংস্কৃতির ছোঁয়া আমি হয়তো 10 জন মানুষের সাথে শেয়ার করতে পারি। আর আমার কাছে মনে হয় একটি শিল্পী আরও বেশি সমাদৃত হয় যখন তার কাজটি নিয়ে তিনি বহির্বিশ্বে ভ্রমণ করতে পারে এবং তাদের কিছু নির্যাস আমার গানের মাঝে আসবে, আমার কিছু নির্যাস তাদের গানের মাঝে যাবে, যেটাকে আমরা ফিউশন বলতে পারি, যেটাকে কোলাবোরেশন বলতে পারি। আর এখন তো যুগটা অনেক বদলে গেছে। স্থায়ী হওয়ার কোনো ইচ্ছা নেই, কিন্তু গান নিয়ে অনেক জায়গাতে পরিভ্রমণ করার খুব ইচ্ছা আছে। হাইপোথেটিক্যালি যদি একটু জানতে চাই যে যদি কখনো বিদেশে স্থায়ী হওয়া হয়, তখন বাংলাদেশের কি আপনি আমাদের দেশের সবথেকে বেশি কি মিস করবেন? পুরো বাংলাদেশটাকে মিস করবে। এই রাস্তায়, এই ধুলো ধোয়া, এই জ্যাম, এই সুন্দর বাতাস, এই প্রকৃতির ডাক, এই মায়ের হাতের রান্না, আপনাদেরকে, পুরো বাংলাদেশকেই মিস করব। এই মায়া ছেড়ে আসলে যাবার কোনো উপায় নেই। তাহলে হয়তো আমাকে আর কেউ মনে রাখবে না, তখন আমি হয়তো অনেক সুন্দর একটি জায়গাতে থাকব, অনেক সুন্দরভাবে নিজেকে পরিচালনা করব, কিন্তু আমার কাজটা থমকে যাবে। আমি এই পৃথিবীতে আমার মনে হয় এসেছি গান গাইতে, আমি শিল্পী হতে এসেছি, আমি শিল্পী হতে চাই। এবং আরেকটি বিষয় যে আপনি সব সময় আসলে খুব ফ্যাশন সচেতন। আপনাকে যখনই দেখেছি আপনি সবসময় পরিপাটি থাকেন, ফিটফাট থাকেন এবং আপনার পোশাক অ্যাক্সেসরিজ নিয়ে আপনি বেশ শৌখিন, সেটাও আমরা জানি। সেখান থেকে যদি একটু জানতে চাই যে আসলে একজন শিল্পীর ক্ষেত্রে এই বিষয়টি কতটুকু প্রযোজ্য বা প্রাসঙ্গিক, তার আসলে এই বিষয়টা নিয়ে বা ফ্যাশন সচেতনতা তার কতটুকু হওয়া উচিত? আমার এই জিনিসটা আমি জানি না সচেতন কিনা। আমার কথা যে আমি যেটাই পরবো সেটাতে যেন আমার একটি পার্সোনালিটির ছাপ থাকে, ক্যারি করা। এটার কারণটা হচ্ছে আমি তো ছোটবেলা থেকেই রুনা আপাকে আইডলাইজ করে বড় হয়েছি। লুক অ্যাট হার ফ্যাশন স্টেটমেন্ট,
ওনার ফ্যাশন স্টেটমেন্ট এখনো কতটা মডার্ন, কতটা আধুনিক। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে পুরুষদের যেহেতু খুব বেশি করার সুযোগ নেই, যতটুকুই থাকি পরিপাটি থাকি। এবং বিশেষ করে গান গাইতে গেলে যেন আমাকে দেখে মানুষ বলে যে না, একটা ব্যক্তিত্ব ছোঁয়া আছে, পরিপূর্ণ একজন তো এটা চাই, এটা সবসময় চাই। এবং আমার দেশকে রিপ্রেজেন্ট করতে চাই আমার কাপড়ে, আমার অবয়বে, আমার পুরো চলাফেরায়। বাহ, চমৎকার। এবার আপনাকে ঝটপট কিছু প্রশ্ন করব, চটপট উত্তর দিতে হবে। আমাদের প্রিয় শিল্পী, গুণী শিল্পী আঁখি আলমগীরের 3টি গুণ বলুন। ভীষণ ভালো রান্না করে, ওকে, ভীষণ বন্ধুবৎসল, পরোপকারী। ওপার বাংলার ইমন চক্রবর্তীকে যে কথাটা এখনো বলা হয়নি বলতে চান। ইমন চক্রবর্তীকে আমি ইমনকে খুব 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 ভালোবাসি। ইমনের গান আমার খুব প্রিয় এবং তাড়াতাড়ি তার সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করি। আমাদের মডেল আইকন সাদিয়া ইসলাম মৌকে 3টি বাক্যে বিশ্লেষণ করুন। চিরতরুণ বা চিরনবীন, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ সুন্দরী আমার চোখে, এবং খুব সুন্দর মনের অধিকারী। ইন্ডাস্ট্রিতে আপনার সবচেয়ে কাছের প্রিয় 3 জন বন্ধুর নাম বলুন। আসলে আমার জন্য এটা খুব ডিফিকাল্ট, কারণ আমার অনেক প্রিয় প্রিয় বন্ধু। আমি সাদিয়া ইসলাম মৌকে আমার বন্ধু হিসেবে বলবো, আঁখি আপাকে আমার বন্ধু হিসেবে বলবো, আর তানজিন তিশাকে আমার খুব প্রিয় বন্ধু হিসেবে বলতে পারি। আচ্ছা, সর্বশেষ কার কাছ থেকে আপনি গিফট পেয়েছেন, আর লাস্ট টাইম আপনি কাকে গিফট করেছেন? গিফট পেয়েছি আমার খুব প্রিয় বন্ধু তমার কাছ থেকে, তমা মির্জা, আর গিফট দিয়েছি আর এক বন্ধু পরিমণিকে। এই প্রশ্নটা না খুব নিশ্চয়ই ফেস করতে হয়, তারপর আমি বলছি আবারও, বিয়ে করছেন কবে, কাকে? এখনো শিওর না বিয়ে করছি কবে, কাকে করছি সেটাও শিওর না, পুরোটাই ওপরওয়ালার হাতে। কিন্তু যাকেই করব তিনি যেন মিষ্টি মনের অধিকারী হয়। আমাদেরও তাই চাওয়া, এবং আপনি সবসময় ভালো থাকুন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকছে। বিনোদন সারাদিন আসবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা জানাই, এবং বিনোদন সারাদিন এবং মাছরাঙা টেলিভিশনকে অনেক ভালোবাসা জানাই আমাকে আজকে বিশেষ দিনে আমন্ত্রণ জানাবার জন্য।